প্রফেসর শরীফ আকাম আবার ফিরে এসেছি। আজকে প্ল্যানটা একটু বলি আপনাদের। আমরা এর আগে ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টারের উপরে কাজ করেছিলাম, একটা ছোট অংশ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে যে রিস্ক অ্যাডজাস্টমেন্ট উইথ রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট। ওটা শেষ হলে পরে আমরা নতুন চ্যাপ্টারে চলে যাব। সেই চ্যাপ্টারের টাইটেল হচ্ছে এস্টিমেটিং ক্যাশ ফ্লোস ফর ক্যাপিটাল বাজেটিং। কেমন? তো তাহলে শুরু করা যাক। আজকের টপিক প্রথমে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট। রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট। আচ্ছা, এখন একটু ডিস্টিংশনের কথা বলি। এর আগে আমরা যখন করেছি সার্টেনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ, সেখানে আমরা ক্যাশ ফ্লো যেটা, সেটা রিস্ক ফ্রি পর্যায়ে নিয়ে গিয়েছি, অনেকটা ইন্স্যুরেন্স করার মতো। ফলে আমরা একটা অংশ বাদ দিই, সেটা মনে করেন যে সেটা হচ্ছে রেভিনিউয়ের যে অংশটা বাদ দেয়, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম। তারপর যখন ক্যাশ ফ্লোগুলো পাই, সেগুলোকে আমরা রিস্ক ফ্রি রেটে ডিসকাউন্ট করি। তখন যদি নেট প্রেজেন্ট ভ্যালুটা পজিটিভ হয়, যেটাকে আমরা বলবো সার্টেনটি ইকুইভ্যালেন্ট নেট প্রেজেন্ট ভ্যালু, তখন আমরা বলবো যে প্রজেক্টটা ভালো, উই ক্যান অ্যাকসেপ্ট দ্য প্রজেক্ট বিকজ ইট ক্রিয়েটস ভ্যালু আফটার ফুলি কম্পেনসেটিং ফর দ্য রিস্ক অফ দ্য প্রজেক্ট। এখন নতুন যে টপিকটা আছে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট, এই ক্ষেত্রে আমরা যেটা করব, রিস্ক অনুযায়ী আমাদের ডিসকাউন্ট রেটটা একটু ভ্যারি করব। আইডিয়াটা কীরকম একটু দেখেন। আমি একটা যদি গ্রাফ মতো করি, এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল লাইন, সোজা হয়নি, কেমন করে আঁকা বাঁকা হয়ে গেছে। আর এই দিকে আছে আমাদের ধরেন রিস্ক। এইদিকে আমি যদি এখানে লিখি রিকোয়ার্ড রিটার্ন, তার মানে আইডিয়াটা এখান থেকে 0, রিস্কের একটা ভ্যালু আপনি দেন 1। এগুলো কীভাবে মেজার করা হচ্ছে এই মুহূর্তে সেটা নিয়ে কথা বলার দরকার নেই। বেসিক্যালি যত বড় নাম্বার রিস্ক তত বেশি। কেমন? এরকম যদি হয়, তাহলে আমি কোনো একটা ইনভেস্টমেন্টকে যদি মনে করি সম্পূর্ণ রিস্ক ফ্রি, তাহলে এই পয়েন্টটা হবে রিস্ক ফ্রি রেট। কেউ এর থেকে কম রিটার্নে ইনভেস্ট করবে না। আর রিস্ক যত বাড়তে থাকবে, এই রিটার্নটা তত বেশি বাড়তে থাকবে। এইটাকে আমরা বলবো যে রিস্ক অ্যাডজাস্টেড রিকোয়ার্ড রিটার্ন। এখানে বলছি তাহলে রিস্ক অ্যাডজাস্টেড রিকোয়ার্ড রিটার্ন। এটা আমি এখন মাত্র বানালাম। আসলে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট এখান থেকে আমরা বের করতে পারি। এখন এটা যখন হয়, তখন আমার বুঝতে হবে যে প্রজেক্টের রিস্ক 4 আছে, তার মিনিমাম রিকোয়ার্ড রিটার্ন বা ডিসকাউন্ট রেট এইখানে হতে হবে। যার নাম্বারটা রিস্কের মেজারটা 3 আছে, তার রিকোয়ার্ড রিটার্ন, সেটা রিকোয়ার্ড রিটার্ন এখানে হতে হবে। তো মাঝখানেও থাকতে পারে। এই যে রিস্কের অ্যাডজাস্টমেন্ট, আমরা যখন প্রথমে এই চ্যাপ্টারটা শুরু করি, অ্যাসাম্পশন ছিল যে আমাদের প্রজেক্ট সম্পূর্ণ রিস্ক ফ্রি। আমরা এখন এর মধ্যে রিস্ক ইন্ট্রোডিউস করলে পরে তখন এই নাম্বারটা কীভাবে বের করতে পারবো। বেসিক্যালি তো আমরা আমাদের ডিসকাউন্ট রেট যখন রিস্কটা অ্যাভারেজ থাকে, এই ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালটা ইউজ করি। আর বেসিক ইকুয়েশন এখানে হচ্ছে proportion of capital, proportion of debt capital in the capital structure times required return by the lenders. এটা একটা ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট হবে প্লাস
proportion of equity in the capital structure times required return on equity. এখন যখন আমরা required return on equity টা বের করি, আমাদের বেসিক ইকুয়েশন ছিল capital asset pricing মডেলের security market line equation. Risk free rate plus আইডিয়াটা বেসিক্যালি হচ্ছে যে ইনভেস্টর সে রিস্ক ফ্রি রেটে ইনভেস্ট করবে, যদি কোনো রিস্ক না থাকে সে এই ফিগারটা এই রেটটা চাইবে। সে যদি অ্যাভারেজ রিস্কের প্রজেক্টে ইনভেস্ট করে তাহলে এই যে গ্যাপটা আছে KM মাইনাস KRF সেই পরিমাণ প্রিমিয়াম বা এক্সট্রা রিওয়ার্ড পাবে। তার থেকে বেশি রিস্ক যদি নেয় সেইটার মেজারমেন্ট আসছে বি থেকে, বা কম যদি নেয় সেটাও আসবে এই বেটা থেকে, সেটা অ্যাডজাস্ট করা হবে। এটা যখন এই WACC ইকুয়েশনে যায় তখন যে এক্স্যাক্ট রিকোয়ার্ড রিটার্ন সেটা এখানে থেকে বের করে KE তে নিয়ে এই ইকুয়েশনে দিলে আপনি আপনার একটা রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট পাচ্ছেন। এইখানে আপনার এটা একটা বড় সমস্যা হয়ে যায় যে আমরা বেটাটা কিভাবে বের করব। সেটা যেহেতু জটিল এবং অত জটিলতার মধ্যে না যেয়েও মোটামুটি ভালো ডিসিশন নেওয়া যায়, সেই জন্য আমরা একটা সহজ অন্য পথ ধরব। তাহলে কিভাবে সেটা করা যেতে পারে? প্রথম হচ্ছে যে যখন সবগুলো ডিভিশনকে আপনি বলবেন যে তোমাদের প্রজেক্টের প্রপোজাল আমাদের কাছে পাঠাও, তখন এইটাও বলে দেওয়া যেতে পারে যে কোনটার রিস্ক বেশি, কোনটার রিস্ক কম, কোনটার অ্যাভারেজ রিস্ক, সেটাও ডিভিশনের হেড আপনার কাছে পৌঁছে দেবে। এই হেড অফিসে এসে যখন ডিসিশন হবে তখন সবগুলো প্রজেক্টকে আপনার কয়েকটা ভাগে ভাগ করা হবে। নর্মালি যেটা হবে, আমরা যেটা হয়তো করতে চাইব, মোটামুটি 5টা রিস্ক ক্যাটেগরি, কখনো কখনো আমরা 3টাও করে থাকি। এটা 5টা করতে হবে বা 3টা করতে হবে বা 4টা করতে হবে এরকম কোনো কথা নেই, তবে অভিজ্ঞতাটা কাজে লাগবে। এরকম করতে পারি আমরা যে রিস্ক ক্যাটেগরির নাম দিলাম ABCDE, আর এটা করার আগে তাহলে আমার আর একটা জিনিস যেটা জানতে হবে যে আমাদের বর্তমানে আমাদের ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালটা কত সেটা বলে দিতে হবে। তাহলে প্রথমে ধরেন যে আমি এরকম একটা ইনফরমেশন দিলাম যে আমাদের কোম্পানির আপনি যেখানে কাজ করছেন, চাকরি করছেন, তারা অ্যাভারেজ রিস্ক প্রজেক্টে 18% রিকোয়ার্ড রিটার্ন বা রাখেন বা ডিসকাউন্ট রেট হিসাবে ইউজ করেন। তাহলে আমরা যেটা করব যে 5টা রিস্ক ক্যাটেগরিতে যখন ভাগ করব, ছোট থেকে উপরে যান, কম রিস্ক থেকে বেশি বা বেশি থেকে কম যান, আমি রিস্ক ক্যাটেগরিগুলো এরকমও বলতে পারি যে হাইয়েস্ট, তারপরে বলবো ধরেন হাই রিস্ক, তারপরে বললাম অ্যাভারেজ রিস্ক, তারপরে এটা ধরেন যে বলবো বিলো অ্যাভারেজ রিস্ক, আর এটা বললাম যে লোয়েস্ট রিস্ক। আপনি একটু অন্য রকমও নাম দিতে পারেন। এটা হতে পারে যে হাইয়েস্ট রিস্ক, অ্যাভাব অ্যাভারেজ রিস্ক, অ্যাভারেজ রিস্ক, বিলো অ্যাভারেজ রিস্ক, অ্যান্ড লো রিস্ক or লোয়েস্ট রিস্ক। এটা যখন হয়ে গেল তখন আপনি সবগুলো প্রজেক্টকে আপনি ক্লাসিফিকেশনে নিয়ে গেলেন এবং সেখান থেকে আপনি কোন প্রজেক্টের জন্য কোনটা ডিসকাউন্ট রেট হবে সেটা নির্ধারণ করবেন। এখানে বলেছি যে অ্যাভারেজ রিস্ক, তাহলে আমার রিকোয়ার্ড রিটার্নটা কী হবে?
এটা এখানে যদি লিখি, আসলে তো এটা এখানেও লিখতে পারি আপনি কি নাম ইউজ করবেন তার উপরে, যাতে সবটা দেখা যায়। একটু এদিকে নিয়ে আসি। এখানে আপনার এখন এই কলামে এসে আপনি বলবেন যে আপনার রিকোয়ার্ড রিটার্ন কত হবে। সেটা নির্ভর করবে আপনাদের পলিসির উপরে, আপনার কোম্পানির কি পলিসি। আমি যদি এরকম লিখি যে রিস্ক অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর +3 or -3, এর মানেটা কি? অ্যাভারেজ রিস্কে আপনার রিকোয়ার্ড রিটার্ন হচ্ছে 18%। আপনি প্রত্যেকটা স্টেপে আপনার রিকোয়ার্ড রিটার্নটা বাড়াবেন বা কমাবেন 3% করে। এটা 4%ও হতে পারে, 5%ও হতে পারে। তো আমি তাহলে এটা করব যে 18 + 3, তাহলে এটা হবে 21%। এটা তাহলে হবে আরও 3 পয়েন্ট যোগ করতে হবে, এটা হবে 24%। আমি যখন নিচের দিকে যাচ্ছি তখন এটা হচ্ছে 15% আর 12%। এটা আমি আবার একটু কপি করে একটু আবার দেখাবো। তবে এখন যে জিনিসটা বলা প্রয়োজন সেটা হচ্ছে যে কিভাবে ডিসিশন নেবেন, কোন ডিসকাউন্ট রেট ইউজ করবেন, এবং আপনার আগে যে রুলগুলো ছিল, কখন বলবেন যে এই প্রজেক্টটা রেকমেন্ড করব, কখন বলবেন যে এই প্রজেক্টটা রেকমেন্ড করা যাবে না। সেইভাবে ধরেন আমি কতগুলো প্রজেক্টের নাম তৈরি করছি। প্রজেক্ট নেম, প্রজেক্টের নামগুলো তাহলে কি হতে পারে? আপনার কোম্পানির প্রজেক্ট আপনি জানবেন। আমি এখানে সহজ একটা পদ্ধতিতে আমি কয়েকটা প্রজেক্টের নাম তৈরি করলাম। 7টা প্রজেক্ট আছে এখানে, কেমন? এখন প্রজেক্ট অ্যানালিসিস যখন কমপ্লিট হয়ে গেছে তখন আমি প্রজেক্টের ইন্টারনাল রেট অফ রিটার্ন কত সেটা অলরেডি জেনে গেছি, সেটা এখানে লিখব। তো ধরেন এখানে আছে, এটা হচ্ছে 30%, এটা হচ্ছে 15%। এগুলো আমি সব পার্সেন্টে দিই, তাহলে এসে আবার যে আর এক প্রবলেমে পড়বো, সেটা একটু ফিক্স করি। এটা ধরেন যে আমরা বের করেছি যে এটা 21%, এটা আছে 18%, এটা আছে 26%, এটা ধরেন 20%, এটা আছে 32%। এখন যদি আমার WACC 18% হয় তাহলে তো আমি বলতে পারছি যে এই পার্টিকুলার প্রজেক্টটা আমি কি রিজেক্ট করব। এটা নির্ভর করে আপনার প্রজেক্টের রিস্কটা কীরকম, এই রিস্ক ক্যাটাগরি কোনটা কোন রিস্ক ক্যাটাগরিতে পড়বে সেটা যারা অভিজ্ঞ তারা কয়জনে মিলে আপনাকে হয়তো বলে দেবে। তো আমি এখানে নিচে থেকে তৈরি করছি হোয়াট ইজ দ্য রিস্ক ক্যাটাগরি, আমি ABCD বলে লিখছি এখানে, কেমন? তো ধরেন যে সবচেয়ে বেশি, এটা আবার উল্টো হতে পারতো, কেমন? এখানে তো হাইয়েস্ট দিয়েছি A, আমি এটাও করতে পারতাম যে A হচ্ছে লোয়েস্ট, তারপরে হচ্ছে লো, অ্যাভারেজ, হাই, হাইয়েস্ট, এরকমও করতে পারতাম। তখন রেটগুলো এগুলো অফকোর্স উল্টে যেত, তাই না? মনে করেন এখন যে এটা হচ্ছে হাইয়েস্ট রিস্ক, বললাম হাইয়েস্ট রিস্ক হলে ক্যাটাগরি হবে A। এটা হচ্ছে ধরেন যে বিলো অ্যাভারেজ রিস্ক ক্যাটাগরিতে আমরা ফেলি। এটা অ্যাবাভ অ্যাভারেজ, আচ্ছা আমাদের AB ধরে করছি, তো বিলো অ্যাভারেজ রিস্ক এটা তাহলে D হবে। আর অ্যাবাভ অ্যাভারেজ যদি বলি তাহলে এটা হবে B। এটাকে ধরেন C, এটা A হাইয়েস্ট রিস্ক, এটা মেবি এটা C, আর আচ্ছা একটা D করি, একটা D, আর এটা আবার এতে চলে যায় হাইয়েস্ট রিস্ক। এটা একটু কমিয়ে দিই, এটা 16% করি। আচ্ছা
এখন আমি রিস্ক ক্যাটাগরি কোন প্রজেক্টের কি পরিমাণ রিস্ক আছে আমি জানি, আর IRR আমি জানি। আমি এখন ডিসিশন নেব কিভাবে। আমি এখানে একটা কলামে লিখব রিকোয়ার্ড রিটার্ন। আচ্ছা, রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন লিখে, রিস্ক অ্যাডজাস্টেড রিকোয়ার্ড রিটার্ন। আচ্ছা, এটা করার পরে আমি একটু যদি র্যাপ করি তাহলে এ যত প্রজেক্ট এ গ্রুপে আছে সবগুলো রিকোয়ার্ড রিটার্ন হচ্ছে 24%। আমাদের কি আরও আছে, এখানে একটা এ আছে 24%। যেটা ডি সেটা হবে বিলো অ্যাভারেজ রিস্ক, রিকোয়ার্ড রিটার্ন হচ্ছে 15%। এটা তাহলে 15%। বি হবে 21%, কারণ 18 + 3 হচ্ছে 21। সি 18 আর এ 24। এখানে যদি আমি ডিসিশন লিখি, ডিসিশন রুলটা অ্যাপ্লাই করব। রুলটা হচ্ছে এইটা হচ্ছে আপনার রিকোয়ার্ড রিটার্ন, আর এইটা হচ্ছে এস্টিমেটেড রিটার্ন। আপনার যদি রিকোয়ার্ড রিটার্ন থেকে IRR বেশি হয় তাহলে আপনি প্রজেক্ট অ্যাকসেপ্ট করবেন। এটা সমান হয়ে গেছে, তাহলে এই মুহূর্তে এটা নিয়ে কোনো ডিসিশন দিচ্ছি না। এটাও সমান হয়েছে, এটাও সমান হয়েছে। এইটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে IRR আপনার রিকোয়ার্ড রিটার্ন থেকে বেশি। IRR 26%, রিকোয়ার্ড রিটার্ন হচ্ছে 24%। তাহলে এটাও আমরা অ্যাকসেপ্ট করব। আমরা একই কারণে এটাও অ্যাকসেপ্ট করব। আমরা একই কারণে এটাও অ্যাকসেপ্ট করব। এখন এই তিনটার ক্ষেত্রে আমরা সরাসরি ডিরেক্ট একটা ডিসিশন নিতে পারছি না, যেহেতু এটা ম্যাচ আছে। আমরা এটাকে বলতে পারি যেগুলো সব নিউট্রাল। আমরা ডিসিশন নেব না, আমাদের বস এই ডিসিশনগুলো নেবে। কেমন? তো আমরা এগুলোর ক্ষেত্রে নিউট্রাল বলতে পারি। এখন যদি এরকম আমি আর একটা প্রজেক্ট অ্যাড করি, 8 ধরেন, যেটা বি ক্যাটাগরির। বি ক্যাটাগরিতে আপনার রিকোয়ার্ড রিটার্ন হচ্ছে 21%, রিকোয়ার্ড রিটার্ন হচ্ছে 21%। আর আমরা পেলাম, ধরেন আমাদের অ্যানালিসিসে বলেছে যে এটা 19.5%। তাহলে আমরা এটা রিজেক্ট করব। তো মোটামুটি এইভাবে ডিসিশনটা নেওয়া হয়। এইগুলোর ক্ষেত্রে আমরা যদি অ্যাকসেপ্ট রেকমেন্ড করি তাতেও ভুল হবে না, রিজেক্ট করলেও আসলে ভুল হবে না। কেমন? এটা একটু গ্রাফিক্যালিও দেখানো যেতে পারে। আমি যদি এইরকম গ্রাফটা দেখাই, যতগুলো এ ক্যাটাগরির প্রজেক্ট আছে সেগুলো আমরা লিখলাম যে এটা হচ্ছে লোয়েস্ট, সো এটা হবে ই। এটা রিকোয়ার্ড রিটার্নটা এখানে দেখাবো। এটা তাহলে ডি, এখানে এটা হবে সি। এখানে প্রত্যেক গ্রুপের জন্য এরকম আপনি চিন্তা করতে পারেন যে আপনার রিকোয়ার্ড রিটার্ন এটা অনুযায়ী আসবে। এটা হবে তাহলে এ হাইয়েস্ট রিস্ক। আমাদের এই রকম একটা চিন্তা হয়তো আছে যে রিকোয়ার্ড রিটার্ন এখানে, এটা এখানে রিস্ক ফ্রি রেট। যত লোয়েস্ট রিস্ক প্রজেক্ট আছে সবগুলো এখানে আমি দেখব। আমাদের রিকোয়ার্ড রিটার্ন ইতে আছে 12%, তাহলে এটা হচ্ছে 12%। এখন আমি দেখব যে যেসব প্রজেক্ট ই ক্যাটাগরির আছে, আমাদের এখানে ই ক্যাটাগরির কোনো প্রজেক্ট দেখছি না, তাই না? একটা ই থাকলে 12% হতো।
তো যেহেতু এটা নাই আমাদের, তাহলে আমরা ডি ক্যাটাগরিতে যাই। ডি ক্যাটাগরির রিকোয়ার্ড রিটার্ন তাহলে আমাদের হবে এইখানে। এটা তাহলে আমরা লিখব যে 15% রিকোয়ার্ড রিটার্ন। আমার দেখতে হবে যে এই লাইনের উপরে আছে কিনা, এটা IRR। আমাদের এখানে ডি আছে, একটা আছে 15%, একটা আছে 16%, এইটা ডি আর এইটা ডি। 16% যেটা, সেটা আমরা অ্যাকসেপ্ট করব। এটা 15%, এটা রিটার্ন ধরেন অন্য একটা কালারে যদি লিখি যে এটা হবে 15%-এর উপরে, তাহলে এই পার্টিকুলার প্রজেক্টটা অ্যাকসেপ্ট করা হবে। যদি যেমন ধরেন এই যে এইটা একটা বি প্রজেক্ট আছে, বি প্রজেক্ট দিয়ে দেয়, বি প্রজেক্টের রিকোয়ার্ড রিটার্ন হচ্ছে এইখানে। যতগুলো বি প্রজেক্ট আছে আমার দেখতে হবে যে সেইগুলো কোথায় প্লট করবে। এইখানে আমরা করেছি বি, বি হচ্ছে এইটা আর এইটা, তাহলে X3 আপনার অ্যাকচুয়াল রিটার্ন হচ্ছে 21%। আমাদের রিকোয়ার্ড রিটার্ন এখানে হচ্ছে যে 21%। তাহলে X3 পড়ছে এক্স্যাক্টলি এখানে, ফলে নিউট্রাল। এটা আমরা বলতে পারছি না সরাসরি অ্যাকসেপ্ট অর রিজেক্ট, এটা নামটা ভুলে গেলাম, নামটা হচ্ছে X3। X3টা নিউট্রাল। আর একটা প্লট আছে যেটা X8, এটা রিকোয়ার্ড রিটার্ন আছে 19.5। এটা যদি আর একটা কালার দিয়ে দেখাই, তাহলে এটা 19.5 যদি হয়, তাহলে হয়তো এইখানে প্লট করছে এটা X8। যেহেতু আমার এই রিকোয়ার্ড রিটার্ন লাইনের নিচে আছে, এটা রিজেক্টেড হবে। এটা নিউট্রাল, যেহেতু এটা লাইনের উপরে আছে। আর যদি উপরে কোনোটা থাকতো, তাহলে সেটা আমরা রেকমেন্ড করতাম বা অ্যাকসেপ্ট করতাম। এভাবে করা ছাড়া আর একটা পথ যেটা, সেটা হচ্ছে যে IRR না দেখে আমরা ক্যাশ ফ্লোগুলো যদি জানি, এই সব ডিসকাউন্ট রেটে আমরা বের করতে পারতাম। ওকে, তাহলে এইখানে আমি একটু পার্সেন্ট লিখি, আর এটা হলো 15%। 15% হলো না কেন? তো এটাই আসলে মোটামুটি রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেটের ডিসকাশন। আমরা জটিল কোনো পথে যাইনি। আমরা যেটা করেছি যে প্রত্যেক বছর আমরা প্রজেক্টগুলো আলাদা করে রিস্ক অনুযায়ী ডিফারেন্ট রিকোয়ার্ড রিটার্ন করি। এটা হচ্ছে রিকোয়ার্ড রিটার্ন ফর প্রজেক্ট রিস্ক ক্লাসিফাইড অ্যাজ এ। এটার উপরে IRR থাকলে অ্যাকসেপ্ট, নিচে IRR থাকলে রিজেক্ট। বিতে আমরা পেয়েছিলাম যে 21%। তো যত প্রজেক্ট বিতে ক্যাটেগরাইজ করা হয়েছে, তাদের IRR এই পার্টিকুলার পয়েন্ট 21%-এর উপর হলে আমরা অ্যাকসেপ্ট করব, নিচে হলে আমরা রিজেক্ট করব। যত প্রজেক্ট আছে সেটা যদি অ্যাভারেজ রিস্ক হয়, তাহলে তাদের রিকোয়ার্ড রিটার্ন হবে আপনার 18%। আর IRR যদি 18%-এর উপরে প্লট হয়, তাহলে অ্যাকসেপ্ট করব, না হলে নিচে হলে রিজেক্ট করব। অল্টারনেটিভ পথ হচ্ছে যে আমরা যখন এইটা নির্ধারণ করে ফেলি, আমরা তখন এইটাই ডিসকাউন্ট রেট হিসাবে ইউজ করে দেখতে চাইব যে প্রজেক্টের নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ
না নেগেটিভ। পজিটিভ হলে আমরা বলতে পারি যে এই প্রজেক্ট অ্যাকসেপ্ট করা যায়, সবটা রিস্ক কভার করার পরেও এটা ভ্যালু ক্রিয়েট করছে। তাহলে এই পার্টটা হচ্ছে আমাদের ডিসিশন রুল নিয়ে যত কথা সবগুলো আমরা কভার করলাম। সব তো কভার করিনি আসলে, তবে প্রধানগুলো আমরা কভার করলাম। এর পরের ক্লাসে আমরা যাব, সেখানে ক্যাশ ফ্লো এস্টিমেশন নিয়ে আমরা ডিসকাস করব। আপাতত বিদায়।